নমস্কার, আপনারা শুনছেন বিখ্যাত লেখক মিহির সেনগুপ্তর বিষাদ বৃক্ষ। আজ ৪৪তম অধ্যায় শুরু করি। গ্রামে থাকাকালীন সমস্যা ছিল একরকম, এখন শহরের জীবনের তামাশাটাও দেখা হলো ভালোভাবেই। দুরাচারী শত্রুর বিরুদ্ধে সাবধানতা অবলম্বন করার কায়দাটা গ্রামের তদানীন্তন পরিবস্থায় রপ্ত করতে পেরেছিলাম, কিন্তু বন্ধুবেশী দুরাচারীর সুযোগ নেয়ার বিরুদ্ধে কি করা যায় সে শিক্ষা ছিল না। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে পরের দিন বাড়ি ফিরে আসলাম। বাড়ি আসার পথে লঞ্চেই ধুম জ্বর হলো। বাবা মা সব শুনে খুবই দুঃখিত হলেন। বাবার যদিও পড়াশোনার ব্যাপারে বিশেষ মোহ আগে ছিল না, কিন্তু আমার বাল্যাবধি আকাঙ্ক্ষা এবং সব রকম প্রচেষ্টার এই পরিণতি দেখে তিনি যার পর নাই দুঃখিত হলেন। পড়াশোনা করার আকাঙ্ক্ষায় জ্ঞান হওয়ার পর থেকে আমি অনেক ক্লেশ, লাঞ্ছনা এবং অপমান সহ্য করেছি। জ্বর তপ্ত মস্তিষ্কে সেই সব স্মৃতি আমাকে আরও আকুল করে তুলল। ভাবলাম, এই নিরর্থক চেষ্টা করে আর লাভ নেই। তার চেয়ে যদি কিছু রোজগার করতে পারি তবে হয়তো ভাই বোনগুলোকে মানুষ করতে পারবো। কিন্তু এত বড় সংসার তার বিশাল হামুখ বেদান করে রয়েছে, তার সহস্র অভাব। আমার সামান্য ক্ষমতার রোজগারে কতটুকু সমস্যারই বা সমাধান হবে? প্রায় ২০ দিন ভোগার পর আপনা থেকেই জ্বর নিরাময় হলো। ওষুধপথ্যের সামর্থ্য ছিল না, বিনি পয়সার জড়িবুটি গিলে একসময় সুস্থ হলাম। আমি সুস্থ হলাম তো বাবা অসুখে পড়লেন। তখনকার দিনে জ্বর হওয়া মানে ১৫-২০ দিনের ধাক্কা। মাঝে একদিন স্কুলের মাস্টারমশাইদের সঙ্গে দেখা করতে গেলে তারা আমার অবস্থা শুনে খুবই দুঃখিত হলেন। সময় মতো তাদের সঙ্গে যোগাযোগ করিনি বলে আমার নির্বুদ্ধিতা নিয়ে নিন্দাবাদও করলেন। যা হোক, হেডমাস্টার মশাই বাবার অসুস্থতাজনিত কারণে অনুপস্থিতির জন্য তার জায়গায় আমাকে ক্লাস করতে আদেশ করলেন। মাইনে দিনে ১ টাকা। বাবা সর্বসমেত ১৮ দিন শয্যাশায়ী ছিলেন। সর্বমোট ১৮ টাকা পেলাম। আমার এতকালের রোজগারে এত বেশি টাকা একসঙ্গে কখনো পাইনি। আমার ওই দুঃখের সময়ে সেই কয়েকদিনের কাজটা এবং তার রোজগার এক সঞ্জীবনীর কাজ করল। তখনকার দিনে ১৮ টাকা অনেক টাকা। তখন পয়সা কম ছিল বলে জিনিসপত্রের দামও কম ছিল। চাল তখন ৮ আনা ১২ আনা সের, ডাল মুসুরি ২ আনা, খেসারি ১ আনা, চা ৫ আনায় ১ ছটাক। ২ টাকা ১ টাকার বাজার করলে ২-৩ দিনের ডাল ভাত জোগাড় করা কষ্টকর ছিল না। তেলের প্রয়োজন বাড়ির নারকেল অথবা সস্তা তিল তেলেই মিটে যেত। চিনির ব্যবহার ছিল না বললেই চলে। গুড়ই ছিল একমাত্র মিষ্টির উপকরণ। আগে টিউশনি করে যা রোজগার হতো তার সবটাই সংসারে দিয়ে দিতাম। শহরে বাস করার ফলে নিজের খরচ বলে একটা রোগ জন্মেছিল। তাই এবারের রোজগার থেকে মাকে ১০ টাকা দিয়ে বাকি ৮ টাকা নিজের প্রয়োজনের জন্য রেখে দিলাম। কারণ কবে আবার রোজগারের সুযোগ হবে কে জানে। টিউশনিগুলো তো অনেক দিন হাতছাড়া। বাবা আবার অসুস্থ হয়ে আমাকে রোজগারের সুযোগ দিন এমনটাও কাম্য ছিল না। এই সময় ভাগ্য আরেকবার পরিহাস করল। বরিশাল ব্রজমোহন কলেজ থেকে একদিন একটি চিঠি পেলাম। আমার সময়ের অধ্যক্ষ কবির চৌধুরী সাহেব তখন বদলি হয়ে অন্য কোথাও গিয়েছেন। তার জায়গায় যিনি এসেছেন তার নাম মেজবাহারুল বার চৌধুরী। কবির সাহেব আমি থাকাকালীনই বদলি হয়ে চলে গিয়েছিলেন। উপাধ্যক্ষ গোলাম মোস্তাফা সাহেব নামে একজন তার জায়গায় কাজ দেখছিলেন। তার সঙ্গে আমার বিশেষ পরিচয় ছিল না। আমি চলে আসার সময় কবির সাহেব থাকলে আমার অত দুর্ভোগ হতো না। তার সঙ্গে দেখা করলে একটা ব্যবস্থা তিনি অবশ্যই করতেন। সে যা হোক, এখন যে চিঠিটা পেলাম তাতে স্বাক্ষর ছিল মেজবাহারুল বার চৌধুরী সাহেবের।
যতদূর স্মরণ আছে চিঠিখানা ছিল নিম্নরূপ: It is learned from the office record that a scholarship for ₹15 per month and a stipend for ₹10 per month remained unpaid, which were to be paid to you. It is not understood as to why you have not availed of those advantages which the state has provided for the meritorious students in order to ease the burden of their educational expenditure. I also like to intimate you that non-acceptance of national scholarship is a gross misconduct on the part of a student. আরও কী সব কথা যেন ছিল সেই চিঠিতে। যা হোক, চিঠির শেষে তিনি জানিয়েছেন আমি যেন অচিরেই কলেজ অফিসে গিয়ে কলেজের প্রাপ্য বাদে বাকি টাকা নিয়ে আসি। চিঠিটা পেয়ে আমি তো হতবাক। যে টাকার জন্য ক্লার্কের দাঁত খিঁচুনি এবং গালমন্দ খেয়ে পড়াশোনায় ইস্তফা দিয়ে চলে আসতে বাধ্য হলাম, সেই টাকাই না নেবার জন্য এখন আমাকে উল্টো তিরস্কার শুনতে হচ্ছে। মানুষ যে অদৃষ্ট বা অলৌকিকত্বে বিশ্বাসী হয় তার কারণ বোধহয় এই ধরনের আকস্মিক সংঘটন। এই সব অভিনব ঘটনার ব্যাখ্যা হঠাৎ করে পাওয়া যায় না বলে মানুষ ভাগ্যবাদী, ঈশ্বরবাদী হয়ে পড়ে। আমারও সেই সব দিনে ঈশ্বরে বিশ্বাস বেশ গাঢ় হয়ে দেখা দিয়েছিল। পরদিন ভোরের লঞ্চেই সদরে যাত্রা করলাম। কলেজে গিয়ে প্রথমেই অফিসে না গিয়ে অধ্যক্ষ সাহেবের সঙ্গে দেখা করলাম। সেই দিন থেকেই আমাদের পরীক্ষা শুরু। সহপাঠিনীরা সবাই তখন পরীক্ষা দিতে ব্যস্ত। আমার পরিচয় পাবার সঙ্গে সঙ্গেই অধ্যক্ষ সাহেব আমাকে তীব্র ভাষায় তিরস্কার করতে শুরু করলেন। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে আমার আপাদ মস্তক দেখলেন। আমার দিন দরিদ্র চেহারা এবং পোশাক আশাক দেখে সম্ভবত তার বিরক্তি কিছু প্রশমিত হয়ে থাকবে। জিজ্ঞেস করলেন, আমি পরীক্ষায় বসিনি কেন? আমি যথাসম্ভব সংক্ষেপে কিন্তু কিছুই গোপন না করে সব ঘটনা তাকে বললাম। শুনে তিনি পুনর্বার ক্রুদ্ধভাবে আমাকে জিজ্ঞেস করলেন, হোয়াই ডিড নট ইউ কাম টু মি দেন? আমি বিনীতভাবে বললাম, ইউ ওয়ার নট হেয়ার অ্যাট দ্যাট টাইম স্যার, অ্যান্ড দ্য প্রিভিয়াস প্রিন্সিপাল হ্যাড অলরেডি লেফট ফর হিজ নিউ অ্যাসাইনমেন্ট। জনাব চৌধুরী আরও কিছু জিজ্ঞাসাবাদ করে প্রশ্ন করলেন, আর ইউ আ হিন্দু? বললাম, ইয়েস স্যার। তিনি হতাশ একটা মুখভঙ্গি করে বললেন, দ্যাটস দ্য রিজন। দিস পিপল হেয়ার ইন দিস অফিস আর awfully communal. I understand that idiot clerk must have done this mischief. But how sad I am. তখনকার দিনের পূর্ব পাকিস্তানে কোনো অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম ইংরাজিতেই বার্তালাপ করার রীতি ছিল। ব্রিটিশ আমলের অভ্যেস তখনও যায়নি। সে যা হোক, ওই মাপের একজন মানুষ যে আমাহেন একজন অভাগার সঙ্গে এইসব কথা বলতে পারেন, সেটাই সেদিন আমার কাছে পরম আশ্চর্য বলে বোধ হয়েছিল। তিনি সেদিন আরও নানান কথার মধ্যে বলেছিলেন যে তার পরামর্শ হলো ওই জাহান্নামে না থেকে ভারতে গিয়ে আমার ভাগ্য পরীক্ষা করে দেখা, অন্যথায় আমার ভবিষ্যৎ ঝরঝরে হতে বাধ্য। অবশ্য তিনি আমাকে এও জানাতে ভুললেন না যে এরকম দোজক সেখানেও আছে, এটাও যেন আমি না ভুলি। তারপরে একটি চিরকুটে কিছু নির্দেশ লিখে আমাকে দিয়ে বললেন সেটি ক্লার্কের কাছে দিতে। অফিসে পৌঁছে পরিচয় দিতে না দিতেই লোকটি তেলে বেগুনে জ্বলে উঠল। বলল, তুমি বুঝি হেই স্কলার, আমারে বাঁশ দেওয়ানের চক্কর করতাছ, আমার চাকরি খাবা? আগে ভালো করো ইয়া কও না কেন? হ্যাঁ? আমি কিছু না বলে শুধু চিরকুটখানা তার হাতে দিলাম। চিরকুটটি আমি পড়িনি, ভেবেছিলাম তাতে শুধু আমার টাকা পয়সা মিটিয়ে দেবার নির্দেশই ছিল। কিন্তু সে চিরকুটটি পড়ে একেবারে দিশেহারা হয়ে পড়ল। তখন কোথায় বা তার সেই তেজ, কোথায় বা ব্যঙ্গ বিদ্রুপ? সে তখন ভয়ে আতঙ্কে একেবারে অন্য মানুষ। বলতে লাগলো, এডা তুমি করলা কি? এখন আমি কি করি কওছেন দেহি? তুমি আগেই ছাড়ের কাছে কমপ্লেন করলা, আমি এখন বিবি বাচ্চা লইয়া কোথায় যামু?
আমি তার এরকম আচরণের কারণ বুঝতে পারছিলাম না। বললাম, দেখুন, আমি তো কোনো কমপ্লেন করিনি। আমি স্যারের চিঠি পেয়ে তার সঙ্গে আজ দেখা করতে তিনি ওই চিরকুটটি আপনাকে দিতে বললেন। কিন্তু আপনার তাতে এত নার্ভাস হওয়ার কি আছে আমি বুঝতে পারছি না। কি আছে ওই চিরকুটে? লোকটি চিরকুটটি আমার হাতে দিয়ে বলল, কি আছে নিজেই পড়ইয়া দেখো। হায় আল্লাহ, আমি এখন কি করি? চিরকুটটি সত্যিই তার পক্ষে আতঙ্কজনক ছিল। তাতে লেখা ছিল, পে দ্য বয় হিজ এন্টায়ার ডিউজ আফটার অ্যাডজাস্টিং হিজ টিউশন ফিজ ফর দ্য পিরিয়ড অফ হিজ টেনিওর ইন দিস কলেজ and call on me immediately along with him for explaining the entire mischief done on him by you. নিচে প্রিন্সিপালের সই। এ যেন আকাশ ফুঁড়ে নেমে আসা আল্লাহর গজব। লোকটি এখন রীতিমতো আমার অনুগত হয়ে পড়ল যেন। বলতে লাগলো, আসলে দোষটা আমার না, বুঝলা? টাকাটা আইছেই দেরিতে, কিন্তু হে কথা তো ছাড়ে মানবে না। আমার যে কি অইবে, হা আল্লাহ। বললাম, অত ঘাবড়াচ্ছেন কেন? কাজ করতে গেলে ভুল তো হতেই পারে। একটু বুঝিয়ে বললে উনি নিশ্চয়ই বুঝবেন। না, এরকম সম্ভাবনা নাই। এ মানুষটা আলাদা কেশেমের, একছের আর বুঝ আদমি। হেয়া ছাড়া কেসটা লইয়া ইউনিয়নের ছ্যামড়ারা হ্যারে কইছে যে আমি নাকি ইচ্ছা করইয়া ব্যাপারটা চাপা দিছি, যাতে তুমি পরীক্ষা দিতে না পারো। আচ্ছা কওছেন দেখি, আমি একজন নেকদার ইমানদার মানুষ, জিন্দিগিতে কোনো দিন হিন্দু মুসলমান জুদা দেখি নাই। আমি কি পারি এরকম একটা নাপাক কাম করতে? ব্যাপার তাহলে সত্যি গুরুতর, কিন্তু লোকটি এক আশ্চর্য চরিত্র। সে একবারও আমার সর্বনাশের বিষয়টা উল্লেখ করছিল না, অথবা সে যে একটা জঘন্য অন্যায় করেছে তার জন্য কোনো অনুতাপও তার আচরণে প্রকাশ পাচ্ছিল না। সে শুধু নিজে কিভাবে বর্তমান বিপদ থেকে মুক্ত হবে তাই ভাবছিল এবং সেই নিয়েই কথা বলে যাচ্ছিল। অবশ্য এই কথা বলার সঙ্গে সঙ্গে সে আমার হিসেব নিকেশও করে যাচ্ছিল। তারপর একসময় সে আমাকে একটা খাতায় সই করিয়ে একগুচ্ছ নোট হাতে ধরিয়ে দিয়ে বলল, নেও, গুনইয়া দেখা লও, তারপর তোমার লগে একটু পেলান করইয়া ছাড়ের ধারে যাই। কলেজ আমার কাছে পাবে 80 টাকা। যেহেতু আমি মাত্র 8 মাস ক্লাস করেছি এবং পরীক্ষায় বসতে পারিনি, সেজন্য পুরো বছরের মাইনে দেওয়ার প্রশ্ন ওঠে না। আবার সেই কারণেই আমিও পুরো সেশনের টাকা পাবো না। মাইনে 10 টাকা মাসে এবং স্টাইপেন্ডও 10 টাকাই, তাই 80 টাকায় কলেজের দেনা মিটবে। 15 টাকা হিসেবে 8 মাসের স্কলারশিপের টাকাটা আমি পাবো। সেক্ষেত্রে আমার পাওনা 120 টাকা। এই কয়টা টাকা জোগাড় হয়নি বলেই আমি পরীক্ষায় বসতে পারিনি। কিন্তু টাকাটা গুনে দেখলাম ক্লার্ক সাহেব আমাকে দিয়েছে 520 টাকা। বুঝলাম হিসেবে ভুল করেছে। তখন আমার যে অবস্থা, তাতে গোটা টাকাটা নিয়ে কিছু না বলে চলে আসলে এর কোনো হদিশই থাকতো না, কারণ খাতায় আমি 120 টাকা লেখা দেখেই সই করেছিলাম। কিন্তু সেটা লোকটার কুকর্মের একটা জবাবও হতো, কিন্তু পারলাম না। সম্ভবত সে অতিরিক্ত ঘাবড়ে যাওয়ার জন্য ভুল করেছে। টাকাটা তার হাতে দিয়ে বললাম, বোধহয় গুনতে ভুল করেছেন, অনেক বেশি দিয়ে ফেলেছেন, দেখুন তো। বেশি দিয়ে দেওয়ার কথায় সে প্রায় ঝাঁপিয়ে পড়ে টাকাটা ছিনিয়ে নিল এবং আবার গুনে ভুলটা বুঝতে পারল। কিন্তু কয়লা ধুলেও কি ময়লা যায়? সে আমাকে 120 টাকা দিয়ে বাকি টাকাটা জায়গা মতো রেখে বলতে লাগলো, দেখেছেন দেখি, হ্যাঁ, টাকাটা যদি বাইর হইয়া যাইতো, তুমি যদি লইয়া চলইয়া যাইতে। ইস, আল্লাহ আমারে বাঁচাইছে। বললাম,
নিয়ে চলে যাবার ইচ্ছে থাকলে তো বলতামই না। যা হোক, কী প্ল্যান করবেন বললেন, করুন, আমাকে আবার অনেক দূর যেতে হবে। লোকটি প্রকৃতই নির্লজ্জ। আমার সঙ্গে এত সব দুর্ব্যবহার করার পরও, এমনকি আমার এত বড় একটা ক্ষতি করার পরও সে কিনা এখন আমারই সহায়তা চাইছে। সে বলল, পেলান আর কি করুম, আমি কই কি, তুমি তো আমার ছোট ভাইয়ের লেহান, তুমি একটু ছাড়েরে বুঝাইয়া কইয়া দেখেছেন যদি কিছু হয়। আসলে তুমি তো স্কলার স্টুডেন্ট, বুঝলা না? বুঝেছি সবই, কিন্তু ইনি আমাকে দিয়ে ঠিক কি বলাতে চান সেটা বুঝতে পারছিলাম না। জিজ্ঞেস করলাম, ঠিক আছে, কিন্তু কি বলতে হবে বলে দিন। লোকটিও সেই ব্যাপারটি বুঝে উঠতে পারছিল না। আসলে সে যতটা বদমায়েশ ততটা বুদ্ধির অধিকারী ছিল না। একেবারেই বোকা বজ্জাত চরিত্রের লোক। তাই আমার প্রশ্নের উত্তরে সে কি বলবে না বলবে, প্রিন্সিপাল তাকে কি অবস্থায় ফেলবেন, সেই বা কি জবাব দেবে, তার কোনো সমাধান তার মাথায় আসছিল না। বলল, বলবা এ ব্যাপারে আমার কোনো কসুর নাই, আমি নির্দোষ। এর জবাবে আমার অনেক কিছু জিজ্ঞাসার এবং বলার ছিল, কিন্তু হাতে যথেষ্ট সময় না থাকায় বললাম, আচ্ছা চলুন আগে দেখি উনি কি বলেন। প্রিন্সিপাল সাহেবের ঘরে তখন তিনি একাই ছিলেন। আমি গিয়ে তাকে প্রণাম করে দাঁড়াতে তিনি ইশারায় আমাকে সামনের চেয়ারে বসতে বললেন। লোকটি তাকে আদাব জানালেও তিনি প্রত্যুত্তর করলেন না। বুঝলাম ভদ্রলোক ভীষণ চটে আছেন। লোকটি দাঁড়িয়েই রইল। প্রিন্সিপাল টেবিলের ওপর ঝুঁকে কি একটা ফাইল দেখছিলেন। আমি আমার তৎকালীন লব্ধ ইংরাজিতে যা বলতে প্রয়াস পেলাম তা এরকম, স্যার, আমি আপনার প্রতি যারপরনাই কৃতজ্ঞ। বস্তুত এটা আমারই দুর্ভাগ্য যে এরকম একটা অনভিপ্রেত ত্রুটি ঘটে গেছে। এজন্য এই লোকটিকে দায়ী করে লাভ নেই। ভদ্রলোক হাত তুলে আমাকে থামিয়ে জানতে চাইলেন, আমি সত্যিই এই ভুলটাকে অনভিপ্রেত বা আকস্মিক বলে মনে করি কিনা। তার বিশ্বাস ঘটনাটি একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। যা হোক, সে আমি যাই মনে করি না কেন, তিনি লোকটির বিরুদ্ধে আমাকে একটি কমপ্লেন লেটার জমা দিতে আদেশ করলেন। আরও বললেন, দেয়ার আফটার আই উইল শো হিম হোয়াট বেগেটস হোয়াট। লোকটির ইংরেজি জ্ঞান বোধহয় আদৌ পাকা ছিল না, নইলে সে এতক্ষণে তার ছেলের পায়ে লুটিয়ে পড়ত। লোকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আর তুমি, তোমার কৈফিয়ত কি? নো, আই উইল নট লিসেন টু এনি আর্গুমেন্ট ফ্রম ইউ। বি অফ ফ্রম মাই আইসাইট। গো টু ইয়োর ওন প্লেস। আই হেট টকিং টু ইউ। লোকটি কাঁপতে কাঁপতে চলে গেল। যাবার আগে আমার দিকে কাতরভাবে একবার তাকিয়ে যেন তার ইতিপূর্বের আবদারের কথাটা স্মরণ করিয়ে গেল। স্যার আমাকে আবার কমপ্লেন লেটারটা দিতে বললে আমি বললাম, স্যার, আমি জানি এ ব্যাপারে কমপ্লেন লেটার দিলে এর কি হাল হবে, কিন্তু তাতে আমার কি লাভ হবে বলুন? আমি কি আমার নষ্ট দিনগুলো ফেরত পাবো, না আমার ক্ষতির কিছু সুরাহা হবে? আমার অবাধ্যতা মাফ করুন, খুব আন্তরিকভাবেই বলছি, এর বিরুদ্ধে আমার কোনো নালিশ নাই। আপনি রাগ করবেন না। এর কৃতকর্মের জন্য কোনো শাস্তি হলে এর পরিবার কষ্ট পাবে, ক্ষতিগ্রস্ত হবে। স্যার খানিকক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন যে তিনি বুঝতে পারছেন ওই হতচ্ছাড়া আমার নম্র স্বভাবের জন্য পার পেয়ে যাচ্ছে। এই সুযোগ তাকে দেয়াটা ঠিক হলো না। এই ধরনের মানুষেরা দয়া বা ক্ষমার অযোগ্য। তিনি এও বললেন, দেখো, তোমার এই আবেগ প্রবণতার জন্য শঙ্কা হয় যে তোমাকে জীবনভর দুর্ভোগ পোয়াতে না হয়। ইট সিমস টু বি ইউর বেসিক নেচার। আমি আবার তাকে বললাম, আই বিলিভ ইউ উইল কাইন্ডলি ফরগিভ হিম অ্যান্ড নো হার্ম উইল বি ডান টু হিম অন মাই অ্যাকাউন্টস। স্যার একটু হেসে বললেন, I appreciate your outlook and will remember your request,
but I have to look after the administration of the college as well, you know. ভদ্রলোক আমাকে অনেক আশীর্বাদ করলেন, দুঃখও করলেন অনেক যে আমার একটা বছর নষ্ট হয়ে গেল এই বলে। টেস্টের ফলাফলটা জানতে পারিনি, যদিও জানার আর কোনো প্রয়োজনও ছিল না, তবু কৌতূহলটা তো ছিলই। স্যারকে জিজ্ঞেস করতেই তিনি খুব বিষণ্ণভাবে বললেন, দ্যাট ইজ দ্য মেইন রিজন, মাই ডিয়ার বয়েজ, দ্যাটস হোয়াই আই কান্ট থিঙ্ক অফ পার্ডনিং দ্য ক্লার্ক। You had stood first in your section, securing marvelous marks, especially in Bengali and English. But what is in that? It only brings more frustration for a victim like you. Okay, goodbye and good luck for the days ahead. আমি অত্যন্ত বিষণ্ণ মনে তাকে প্রণাম করে চলে এলাম, কিন্তু তার মতো একজন মানুষের সংস্পর্শে আসতে পারার জন্য একটা গভীর আনন্দ অনুভব করছিলাম তখন। ফেরার পথে অফিসে গিয়ে ক্লার্কটিকে জানালাম যে তার বেশি দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি স্যারকে যথাসাধ্য তার হয়ে বলেছি এবং তিনি কি বলেছেন সব তাকে জানানোয় সে খুব উৎসাহ সহকারে চাও খাও নাস্তা করো বলে আমাকে আপ্যায়নের জন্য পীড়াপিড়ি করতে শুরু করলো। লোকটার স্থূলতা তাতে এত বেশি প্রকট হয়ে পড়ল যে আমি ধৈর্য রাখতে পারলাম না। বললাম, আপনার মতো একটা জঘন্য ইতরের চা নাস্তা আমার গলা দিয়ে নামবে না। আপনার কপাল ভালো যে কমপ্লেনের দরখাস্তটা আমি দিইনি, তবে মনে রাখবেন তৎসত্ত্বেও কিছু হ্যাপা আপনার পোহাতে হবে। স্যার মানুষ কিন্তু খুবই খাঁটি এবং সেটা আপনার মতো জালিমদের জন্য আদৌ সুসংবাদ নয়। এখন থেকে সাবধানে থাকবেন, অকারণে কারো ক্ষতি করবেন না। চলি, খোদা হাফেজ। রাস্তায় নেমে প্রথম যে কথাটা বুকের মধ্যে ব্যথার কুণ্ডলির মতো পাক খাচ্ছিল তা হলো এই কলেজে আমি আর কোনোদিনই হয়তো ঢুকতে পারবো না। মাত্র 8-9 মাস আগে যেদিন প্রথম এখানে এসেছিলাম সেদিন মনে যে অসামান্য উত্তেজনা অনুভব করেছিলাম, আজকের মনের অবস্থা তার সম্পূর্ণ বিপরীত। কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে খানিকক্ষণ সেই ঘন লাল রঙের বিশালাকার বাড়িগুলোর দিকে তাকিয়ে নিজেকে বড় ভাগ্যাহত বলে মনে হচ্ছিল। তখন আমার সহপাঠিনীরা পরীক্ষায় ব্যস্ত, আর আমি স্কলারশিপের 120 টাকার নোটগুলো পকেটে নিয়ে রাস্তায়। যে টাকাটা সময় মতো পেলে আমিও এখন তাদের সঙ্গে পরীক্ষা দিতে পারতাম। কোথায় যাব, কি করব, আজই বাড়ি ফিরব কিনা, আজ চলে গেলে কবে আবার আমার এই স্বপ্নের শহরে ফিরে আসতে পারবো, এইসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখন দুপুর পেরিয়ে বেলা বিকেলের দিকে গড়িয়ে পড়েছে। অসম্ভব খিদে পেয়েছিল। একটা রেস্তোরাঁয় ঢুকে পেট পুড়ে নানা সুভোজ্য খেলাম। এই শহরে এতদিন আছি, কিন্তু এরকম ভালো করে একদিনও এই ধরনের রেস্তোরাঁয় খাইনি। এটাই আমার প্রথম এবং শেষ ইচ্ছে মতো খাওয়া এ ধরনের নামি রেস্তোরাঁয়। দাম হলো পুরো 2 টাকা। তখনকার দিনে আমার প্রায় 5 দিনের খরচ, কিন্তু আজ আমাকে আরও খরচ করতে হবে। গত 1 বছরে মায়ের হাতে তৈরি মার্কিন কাপড়ের জামা এবং পাজামার অবস্থা রিপুকর্মের আধিক্যে বড়ই করুণ। পূজার সময় এখানকার দাদা আমাকে একটি পপলিনের হাফ শার্ট দিয়েছিলেন, সেটিই একমাত্র ভদ্রস্থ পোশাক। একটা কাপড় জামার দোকানে ঢুকে মায়ের জন্য একখানা লাল পেড়ে মিলের কোড়া শাড়ি, আমার জন্য একটা পাজামা এবং শার্ট, আর যে বোনটি স্কুলে যায় তার জন্য একটা ফ্রক কিনলাম। বাবার জন্য একজোড়া ক্যাম্বিসের জুতোও কিনলাম। সর্বসমেত খরচ হলো 15 টাকা। এখানে সেখানে যেতে, জামা কাপড় বইপত্র নেয়ার জন্য একটা ঝোলার প্রয়োজন ছিল খুবই, তাই একটা ঝোলাও কিনে নিলাম। সব মালপত্র ঝোলাটায় পুরে দাদার বাসার দিকে চললাম। যখন এসেছি একবার দেখা না করে যাওয়া উচিত হবে না। তাছাড়া যখন এখান থেকে চলে গিয়েছিলাম তখন বৌদি বাড়ি ছিল না।
ছেলেগুলোর সঙ্গেও দেখা করে যাইনি। যাই ঘটুক এবং ছেলেরা যেমনই হোক, তাদের আমি ভালোই বাসতাম। সবচেয়ে বড় কথা, আমার অত্যন্ত দুর্দিনে দাদা আমাকে আশ্রয় দিয়েছিলেন। আর কোনো দিন এদের সঙ্গে দেখা হবে কি না কে জানে, সুতরাং দেখা করে যাওয়াই সঙ্গত মনে হলো। দাদা তখনও দুপুরের খাওয়া বিশ্রাম সেরে অফিসে যাননি। বৌদিও বাসায় ছিলেন। ছেলেরা আমাকে পেয়ে খুব আনন্দ করতে লাগলো। আমারও বেশ ভালোই লাগছিল। মামুলি কথাবার্তা শেষ হলে দাদা জিজ্ঞেস করলেন আমি সেদিন ওখানে রাত্রিবাস করব কিনা। যদিও সেদিন ফেরা সম্ভব ছিল না এবং কোথায় রাত কাটাবো তারও কিছু ঠিক ছিল না, তবু ওই বাসায় থাকার কথা ভাবতে পারছিলাম না। কারণ অন্য কিছু নয়, যে ঘটনা ঘটে গিয়েছিল তার বিষয়ে কোনো বার্তালাপ পাছে উঠে পড়ে এবং এরা বিব্রত হন। এজন্যই দাদাকে জানালাম যে রাতে থাকা হবে না, কারণ আমার এক আত্মীয়ের বাসায় নেমন্তন্ন আছে। আমার বড়দার শ্বশুরবাড়ি ওই শহরেই। দাদা তা জানতেন। দাদা কিছু ভালো মন্দ বললেন না। বৌদি বললেন ব্যাপারটা তিনি বুঝেছেন। তা বুঝুন, আমার কিছু করার ছিল না। এখানে রাতে থাকতে হলে আমার শয্যাকণ্ঠ কি হবে, সহজভাবে আগের মতো থাকতে পারবো না। বেরোবার মুখে দাদা বললেন তর লগে একটু কথা আছে, চল যাইতে যাইতে কই, পরে আইয়া তোর বৌদির লগে কথা কইস। তার সঙ্গে রাস্তায় এলে তিনি আমার কাঁধের ওপর একখানা হাত রেখে বললেন আমি জানি তুই আমার ওপর রাগ করছস, কিন্তু তোর নিজের দাদা শাসন করলেও কি তুই রাগ করতিস? আমার আফসোস তরে আমি সেদিন ভুল কইরা মারছি। মানুষটি, আবার বলছি, খুব খারাপ ছিলেন না। সহজ সরল, মনে কোনো ঘোরপ্যাঁচ ছিল না। শুধু রেগে গেলেই যা বিভ্রাট ঘটত। বললাম আপনার শাসনের জন্য আমার কোনো রাগ নেই। আপনাকে আমি নিজের দাদা বলেই মনে করি। আমারও সেদিন আপনাকে কিছু না জানিয়ে চলে যাওয়া উচিত হয়নি, কিন্তু কলেজের ব্যাপারে সেদিন আমার মন মেজাজ ভালো ছিল না। যা হোক, এসব কথা আপনি ভুলে যান। দাদা আবার আসিস বলে চলে গেলেন। আমিও একটা অনাবশ্যক অস্বস্তির হাত থেকে বাঁচলাম। কিন্তু আমার সেদিনের কথাগুলো সব সত্যি ছিল না। আমার দাদাদের অতি ছোটবেলায় দেখেছি। তাদের সাহচর্য কীরকম আমার অভিজ্ঞতায় তা ছিল না। দীর্ঘকাল তাদের সঙ্গ ছাড়া থাকায় তাদের একটা কল্পিত আদর্শ মূর্তিই মনের মধ্যে গড়ে নিয়েছিলাম। তখন তারা অন্য দেশে অন্য ক্লেশে ভেসে বেড়াচ্ছেন। তাদের সম্পর্কে আমার তখন এক বিরাট ধারণা, যা কাউকেই বলা যায় না। তাদের স্থানে অন্য কাউকেই বসাবার কথা ভাবতে পারতাম না। তথাপি এই দাদার কথাগুলো যে খুবই আন্তরিক ছিল এ বিষয়ে সন্দেহ নেই। বোধ হয় কোনো একটা ব্যাপারে তার কিছু ভুল ধারণা জন্মেছিল। সেটা বৌদি সংক্রান্ত বলেই আমার মনে হয়েছে। আগেই বলেছি, বৌদির অনেক স্তাবক ছিল। দাদার বোধহয় ধারণা হয়েছিল যে বৌদির এই সব ব্যাপারের মাধ্যম হিসেবে আমার কিছু ভূমিকা আছে। যা হোক, দাদা চলে গেলে বৌদির কাছে আর ফিরে গেলাম না। আবার এই সমস্ত কথার উত্থাপন হোক, তা আমার প্রীতিকর বোধ হলো না। এই শহরে আবার আসবো কিনা জানা নেই। সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ করার ইচ্ছে থাকলেও অত সময় নেই। সন্ধে ঘনিয়ে এসেছে। ক্লাসের বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে পরীক্ষার পড়া নিয়ে বসেছে। সুতরাং তাদের কাছে যাওয়া চলে না। হঠাৎ অহিনের কথা মনে পড়ল। সঙ্গে সঙ্গে তার সেই সময়কার বিপদের কথা, অসহায় অবস্থার কথা, আমার দুর্দিনে তার প্রাণপাত সহায়তার কথাও মনের মধ্যে এসে ভিড় করে দাঁড়ালো। কি অসম্ভব স্বার্থপর মানুষই না আমি! এই শহরে সারাদিন কাটিয়ে শুধু নিজের সমস্যা নিয়েই ব্যস্ত থাকলাম। আমার সবচেয়ে বড় বন্ধুর কথাই মনে পড়ল না। নিজের ওপর বড় ঘৃণা বোধ হলো।
অহিন যে বাসায় থাকতো সেখানে পায়ে পায়ে চলে গেলাম। বাড়ির কর্ত্রী ভদ্রমহিলাকে আমি চিনতাম। তিনি জানালেন যে অহিন আর ওখানে থাকে না। আমি চলে আসার কয়েকদিন পরেই সে কোথায় চলে গেছে। খবরটা শুনে আমার ভীষণ দুশ্চিন্তা হলো। তার যে বিপদ দেখে গিয়েছিলাম তাতে কত কী না ঘটতে পারে, কিন্তু সে কথা কাকে জিজ্ঞেস করব? কালিদার কথা মনে হলো। একমাত্র সেই এসব বিষয়ে কিছু বলতে পারবে। কিন্তু সে কি শহরে এখনো আছে? তারই বা কি খবর? এই সব ভাবতে ভাবতে বড়দার শ্বশুরের বাসায় গেলাম। কালিদা শহরে এলে এখানেই থাকে। সে শহরে ছিল, কিন্তু বাসায় ছিল না তখন। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কালিদা এসে গেল। আমাকে দেখে খুব খুশি হয়ে বলল, কি ব্যাপার, তুমি সেই যে গেলে আর খবর নেই? বললাম, সেসব কথা পরে হবে। অহিন কোথায় আগে বলো। কালিদা বলল, অহিনের কথা পরে বলছি, আগে বলো উঠেছ কোথায়? তোমার ঠ্যাঙাড়ে দাদার বাসায় নাকি? চলো বাইরে গিয়ে কথা বলি, অনেক কথা আছে। বড়দার শ্বশুরের বাসা যে গলিটিতে, তার নাম ঝাউতলা দ্বিতীয় গলি। গলিটি গিয়ে শেষ হয়েছে একটি ছোট ব্রিজের গায়ে। ব্রিজটি একটি অতি প্রাচীন খালের ওপর এবং সেটি গিয়ে সরাসরি পড়েছে কীর্তনখোলায়। আমরা ওই বাসা থেকে বেরিয়ে ব্রিজটির ওপরে দাঁড়ালাম। কালিদা বলল, মাধুরীর গর্ভপাত করানো সম্ভব হয়নি, ডাক্তাররা সাহস করেনি। ব্যাপারটা তো বেআইনি, জানাজানি হয়ে গেলে সবারই বিপদ। অহিনের চাকরির অবস্থা তো জানোই, খুবই সামান্য মাইনে। একদিন এসে বলল, কালিদা, একটা উপায় ঠাউরেছি। চাকরি ছেড়ে দিয়ে সবাইকে নিয়ে আমি কলকাতায় চলে যাব, এখানে আর নয়। মাধুরীকে দেখলে আর দুদিন পর সবাই ব্যাপারটা বুঝতে পারবে। তখন কি অবস্থা দাঁড়াবে বুঝতেই পারছো। আমি বললাম, সেখানেও কি এ নিয়ে সমস্যা হবে না? ও বলল, না, ওখানে যাদবপুরে আমার এক মামা আছেন, তাকে সব লিখেছিলাম। মামার অবস্থা সচ্ছল নয়, তবে তিনি একটা পরামর্শ দিয়েছেন। ভেবে দেখলাম সেটা করাই ঠিক হবে। আমরা প্রথমে গিয়ে সেখানেই উঠব। মামিমা নেই, মারা গেছেন। একটি ছেলে আমারই বয়সী, কিসের যেন ব্যবসা ট্যাবসা করে, সেও আমাকে ওখানে যেতে লিখেছে। চোরা পথে বর্ডার পার হয়ে মাধুরীকে বিধবা সাজিয়ে নিয়ে যাব। মামাই এরকম পরামর্শ দিয়েছেন। কালিদা যেন এক ঘোরের মধ্যে কথাগুলো বলে যাচ্ছিল। আমিও সেরকমভাবেই শুনে যাচ্ছিলাম। কালিদা আবার বলতে লাগলো, মামা লিখেছিলেন, অনেক মেয়ে তো পেটে বাচ্চা নিয়ে বিধবা হয়ই, ওরটাও আমরা সেরকমই ধরে নেব। পরের ব্যাপার পরে। অহিনেরা তার কয়েকদিন পরেই চলে গেল রে। বলতে বলতে কালিদার গলাটা ধরে আসছিল। আমিও নিজেকে সংযত রাখতে পারছিলাম না। কার অন্যায়ের বোঝা কে বয়? কোথায় বরিশালের কাশীপুর গ্রাম আর কোথায় পশ্চিমবঙ্গের যাদবপুর? অহিন হয়তো মামা এবং মামাতো ভাইয়ের সহায়তায় একদিন দাঁড়িয়ে যাবে, কিন্তু মাধুরীর কি হবে? অবিবাহিতা মেয়ে একটা অসভ্য বয়স্ক লোকের জন্য সারা জীবন বিধবা থাকবে। তার সন্তান যদি বেঁচে থাকে, কি পিতৃপরিচয় নিয়ে বাঁচবে সে? যখনকার কথা, তখন এই সব সমস্যার কোনো সহজ সমাধান ছিল না। তবু বলবো, মিথ্যাচারের পরামর্শ দিলেও মামা তবু একটা পথ বাতলে দিতে পেরেছিলেন। এই সব কথা কালিদাকে বলতে সে বলল, এ কথার আরও একটুখানি বাকি আছে। ব্যাপারটা তুই কিভাবে নিবি এজন্যই বলিনি, কিন্তু না বলেও উপায় নেই। ওখানে গিয়ে মাধুরীর অ্যাবর্শন করানো সম্ভব হয়েছে। ওকে আর বিধবা সেজে থাকতে হবে না। অহিনের চিঠি পেয়েছি গত সপ্তাহেই। লিখেছে, এটা একটা পাপ করলাম কালিদা, কিন্তু তোমরা তো সবই জানো, আর কি উপায় ছিল? মামা বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব মাধুরীর বিয়ে দিয়ে দেবেন। অহিন এখন ওর মামাতো ভাইয়ের সঙ্গে ব্যবসা করছে, সবাই একসঙ্গেই থাকে, ভালোই আছে মনে হয়। পাপের কথাটা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু অন্য কোনো সমাধানের কথাও মনে আসছিল না। যা হোক, মনে মনে প্রার্থনা করলাম ওরা ভালো থাকুক, শান্তিতে থাকুক। তখনকার দিনে ভ্রূণ হত্যা হতো না এমন নয়, কিন্তু সাধারণে তা মহা পাপ বলেই গণ্য হতো।
আইনগত দিক দিয়েও তা গ্রাহ্য হতো না। একটা গ্লানি তাই মনের মধ্যে কাঁটার মতো খচখচ করছিল। দুজনে আরও বেশ খানিকক্ষণ ব্রিজের ওপর দাঁড়িয়ে রইলাম। একসময় কালিদা জিজ্ঞেস করল, এখন বলো, রাতটা কোথায় কাটাবে? আমি বলি, আজ ঝাউতলাতেই থাকো। তোমার তো কুটুম ওরা, অসুবিধে কি? বললাম, অসুবিধে এমন কিছু নেই, তবে আমার যে অবস্থা, কুটুম বাড়িতে সংকোচ লাগে। কালিদা পিঠের ওপর একটা থাবড়া মেরে বলল, ঘোড়ার ডিম লাগে। তোমার আমার মতো অবস্থার মানুষদের আবার সংকোচ কিসের? চলো চলো, তোমার কাহিনী তো শোনা হয়নি এখনো। সেই যে ঠ্যাঙানি খেয়ে গেলে, তারপর কতটা কি উন্নতি করেছো তা শুনতে হবে না? আজ সারা রাত দুজনে গল্প করব, চলো। অগত্যা তার সঙ্গে গেলাম। বড়দার শাশুড়ি আমাকে খুবই স্নেহ করতেন, প্রায়ই ডেকে পাঠাতেন যখন কলেজে ছিলাম, কিন্তু সেখানে নিয়মিত থাকা খাওয়ার অসুবিধে ছিল। প্রথমত তাদের আর্থিক স্থিতি আদৌ ভালো ছিল না। কালিদা এবং তার ছোট ভাই ওখানেই থাকতো পেইং গেস্ট হিসাবে, ফলে স্থানের অসংকুলানও ছিল। যা হোক, সেদিন সে বাসায়ই থাকলাম। সারা রাতই প্রায় কালিদার সঙ্গে নানা সমস্যা নিয়ে আলোচনা করে কাটল। আমার সব কথা শুনে কালিদা বলল, শোনো, আমারও মনে হচ্ছে তোমার প্রিন্সিপাল ঠিক পরামর্শই দিয়েছেন। একটা বছর নষ্ট হয়েছে বলে অমন মুষড়ে পড়লে তো চলবে না। তুমি বরং তোমার দাদাদের কাছে কলকাতায় চলে যাও। এ দেশে আমাদের সত্যিই কিছু হবে না। কালিদার পরামর্শ বাস্তবানুগ হলেও আমি ভাবছিলাম বাড়ির জনেদের কথা। আমি যদি ওদেশে চলে যাই, তবে কি তা একটা নিতান্ত স্বার্থপরের মতো কাজ হবে না? ছোট ভাই বোনগুলোর কি দশা হবে? ওদেরকে দেখবে। দেশের গাঁয়ের যে অবস্থা, তাতে ওরা তো ভেসে যাবে। আবার সবাইকে নিয়ে যে ও দেশে যাব, সেখানে দাদারা চালাবে কি করে? কিন্তু এত সব কথা কালিদাকে বলা যায় না। এই সব আলোচনা এবং চিন্তায় রাতটা কাটল। কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারলাম না। ৪৪তম অধ্যায় আজ শেষ। ফিরে আসবো ৪৫তম অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।